হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। আজকে আমাদের ক্লাস 11-এর আলোচনার বিষয়বস্তু ইনকাম ফ্রম স্যালারি। আমরা আজকে স্যালারির বেসিক পার্টটা জানব। তার আগে বলে রাখি যে আমাদের ভারতীয় ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনুযায়ী যে আয়ের খাতগুলি আমরা পড়েছি পূর্বের ক্লাসে, সেই আয়ের খাতগুলি আমি আরেকবার পুনরায় রিকল করছি, ঠিক আছে, বা আগের আমরা একবার মনে করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো কি লিখব না, হেডস অফ ইনকাম। আমাদের মেন ইনকাম কিন্তু হেডস অফ ইনকাম হচ্ছে 5টি, ঠিক আছে। এই 5টি, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে আয়ের খাত কটি এবং কি কি। ফার্স্ট আমরা লিখছি, দেখো আয়ের খাতগুলি হলো ইনকাম ফ্রম স্যালারি, যেটা আমরা আজকে পড়ব, মানে বেতন খাতে আয়, ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে। তাহলে ইনকাম ফ্রম স্যালারি কোন সেকশনে আলোচনা করা হয়েছে না, আন্ডার সেকশন কত 15 থেকে 17, 15 to 17, ঠিক আছে। আন্ডার সেকশন 15 থেকে 17 মানে বেতন খাতে আয়। বেতন খাতে আয় আলোচনা করা হয়েছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী আন্ডার সেকশন 15 থেকে 17। তারপরে হচ্ছে আমাদের 2 নম্বর কি না, আমাদের হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লিখবে কিন্তু, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এটা সেকশন কত না, আন্ডার সেকশন 22 থেকে 27, 22 to 27, ঠিক আছে। তাহলে 22 থেকে 27-এ কি হচ্ছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে, মানে বাড়ি ভাড়া থেকে আয়। এরপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে আমাদের প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বা অফ যাই বলো বিজনেস অর প্রফেশন, ঠিক আছে। তাহলে প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন এটা হচ্ছে কত 28 থেকে আন্ডার সেকশন 28 to 44, 28 থেকে 44 ধারা। এই ধারাগুলো কিন্তু আসে, আমরা শর্ট কোশ্চেন বা এমসিকিউতে পাবো যে ইনকাম ফ্রম স্যালারি নিম্নলিখিত ধারায় আলোচনা করা হয়েছে। ধরো অপশান আছে 15 থেকে 17, 22 থেকে 27, 28 থেকে 44, আরও ধরো হচ্ছে আরেকটা আমি বলেছি 55 থেকে 56। তাহলে এর মধ্যে যেটা রাইট সেটা চুজ করতে হবে অবশ্যই। ইনকাম ফ্রম স্যালারি 15 to 17, তারপর হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 20 to 27, প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন আন্ডার সেকশন 28 to 44। এরপর হচ্ছে ক্যাপিটাল গেইনস, এরপরে হচ্ছে আমাদের ফোর্থ হচ্ছে ক্যাপিটাল গেইনস, ঠিক আছে। ক্যাপিটাল গেইন কত 45 to আন্ডার সেকশন 45 থেকে কত হয়েছে 55, পরপর দেখো কিন্তু সিরিয়ালি নামছে 15 থেকে 17, 22 থেকে 27, 28 থেকে 44, 45 থেকে 55, আর লাস্ট হচ্ছে 5 কি না, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে। ইনকাম ফ্রম আদার সোর্সেস, আদার সোর্সেস আমাদের কি না, এটা হচ্ছে আন্ডার সেকশন 56, আন্ডার সেকশন আমাদের 56 to 59, আন্ডার সেকশন 56 থেকে 59। এইগুলো হচ্ছে তোমরা নোট করবে পুরোটা, ঠিক আছে। বিভিন্ন হেডস এবং তার সেকশনগুলো আমাদের 11-এর
আলোচনার বিষয়বস্তু আজকের ইনকাম ফ্রম স্যালারি, এটা 11, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 12, প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন, এগুলো আমরা বাকিগুলো মোটামুটি আমরা 12-এ পড়বো, ঠিক আছে। 11-এর হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, আর বাকিগুলো আমরা মোটামুটি 12-এ পড়বো। ফার্স্ট আমরা জেনে নিই যে স্যালারি বলতে কি বুঝি। আশা করি তোমরা এগুলো লিখে নিয়েছো, ঠিক আছে, মুছে দিচ্ছি। তাহলে ইনকাম ফ্রম স্যালারি যেটা, সেটা হচ্ছে আমাদের কি থেকে উৎপত্তি হয়েছে ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি আমাদের ল্যাটিন ওয়ার্ড, যেটা আমাদের রোমান শব্দ স্যালারিয়াম শব্দ থেকে, ঠিক আছে, এটা হচ্ছে রোমান ওয়ার্ড, ঠিক আছে, রোমান ওয়ার্ড থেকে স্যালারিয়াম শব্দটি এসছে। স্যালারিয়াম মানে কি, রোমের যে সৈন্য ছিল তাদের পারিশ্রমিক হিসাবে নুন কেনার জন্য যে টাকা, নুন মানে সল্ট, লবণ কেনার জন্য যে মজুরি দেওয়া হতো সেটাকে বলা হতো স্যালারিয়াম। সেই স্যালারিয়াম থেকে আমাদের স্যালারি শব্দটি এসেছে। তাহলে স্যালারি বলতে আমরা কি বুঝি? স্যালারি বলতে বুঝি আমরা মোটামুটি যেটা কর্মচারী তার শ্রম দেওয়ার ফলে, মালিককে শ্রম দেওয়ার ফলে যে আয় হয় বা মজুরি পায়, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে স্যালারি। তার আগে বলে রাখি যে স্যালারি কিন্তু মানে আমাদের ওয়েজেসটা স্যালারির মধ্যেই পড়ছে ইনকাম ট্যাক্সে, কিন্তু ওয়েজেস আর স্যালারি একই, স্যালারি টোটাল ধরা হয়, কিন্তু কস্টিংয়ের ক্ষেত্রে কি হয়, স্যালারি আলাদা ওয়েজেস আলাদা, মানে মোটমাট মজুরিটাকেই আমরা স্যালারি বলছি। সেটা ওয়েজেস হতে পারে অথবা স্যালারিও হতে পারে, স্যালারিটা স্যালারি, ওয়েজেসটাও স্যালারি, মানে আমরা যেটা মজুরি পাচ্ছে সেটাকে স্যালারি বলছি। এবার আসা যাক স্যালারি হতে গেলে কি কি করতে হবে। না, স্যালারি হতে গেলে মানে স্যালারির বেসিক নিয়মগুলি হচ্ছে, স্যালারি হচ্ছে আমাদের কি না, স্যালারি হচ্ছে মজুরি কখন পাবে, যখন আমাদের কোনো সম্পর্ক মানে শ্রম হচ্ছে মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক থাকতে হবে, তাহলে এটাকে সেটা স্যালারি বলা হবে। আর কি হবে না, সে মানে পূর্বের বছরে মানে কাজ করে যেটা পাচ্ছে সেটাকে এবছরে আমাদের কি না ট্যাক্স হিসাব করতে হবে। আর স্যালারির ক্ষেত্রে কি না, স্যালারি সেটা মানে ক্যাশও হতে পারে, আবার কিছু তার পরিবর্তে সুযোগ সুবিধাও হতে পারে। সবসময় যে ক্যাশ হবে তার কোনো মানে নেই, এবং স্যালারি ফিক্সড হতে পারে, ভ্যারিয়েবল হতে পারে। আর স্যালারি যেহেতু বললাম যে সবসময় অর্থের মাপকাঠিতে হিসাব করা হয় তা নয়, অর্থ ছাড়াও যে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলোকেও আমাদের স্যালারির আন্ডারে ফেলতে হয়, ঠিক আছে। আমরা যেটা জানবো, তাহলে স্যালারিয়াম থেকে স্যালারি শব্দটি উৎপত্তি হয়েছে এবং আন্ডার সেকশন 15 to 17-এ আলোচনা করা হয়েছে। আর স্যালারি হতে গেলে কি, মালিক আর কর্মচারীর একটা সম্পর্ক থাকতে হবে। আর স্যালারি কি হতে পারে, অ্যাডভান্স হতে পারে, ঠিক আছে, এরিয়ার হতে পারে, আর কারেন্ট ইয়ার তো অবশ্যই হবে। কারেন্ট ইয়ার যেটা, সেটা কিন্তু আমাদের যেটা স্যালারি পেয়েছি, ঠিক আছে, বা বকেয়া আছে বা অ্যাডভান্স আছে, এগুলো হিসাব করে অ্যাডজাস্ট করে আমাদের স্যালারি নির্ধারণ করা হয়। এবার আসা যাক স্যালারির পার্ট বা অংশগুলো কি কি। আমরা জানবো যে স্যালারির অংশ বা উপাদানগুলো কি সম্বন্ধে আমাদের আগে বেসিকটা জেনে নিতে হবে। তাহলে আমাদের স্যালারির অংশগুলো কি আগে জানি। পার্ট অফ স্যালারি বা কম্পোনেন্টস অফ স্যালারি বলতে পারো। স্যালারি ঠিক আছে, স্যালারি। তাহলে স্যালারি হচ্ছে আমরা কি জানবো না, স্যালারির পার্ট অথবা কম্পোনেন্টস। কম্পোনেন্টস অফ স্যালারি অথবা পার্ট অফ স্যালারি, এটা হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। খেয়াল করবে, লিখবে এবং অবশ্যই তাহলে মনে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট 3টে ভাগে ভাগ করলাম।
যেটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট বলা যায়। এটাকে সেকেন্ড পার্ট, আর হচ্ছে থার্ড পার্ট। ফার্স্ট পার্টে কি থাকে না, ফার্স্ট পার্টে মেন স্যালারির ইয়েগুলো থাকে, মেন স্যালারির আইটেমগুলো থাকে। কীরকম মানে মূল স্যালারির বিষয়গুলো হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে থাকে। তাহলে ফার্স্ট পার্টে আমরা কি কি পাচ্ছি দেখে নিই। ফার্স্ট হচ্ছে 1 নম্বর রোমান 1-2 দিয়ে দিচ্ছি, বেসিক স্যালারি। বেসিক স্যালারি কী হয়, আমাদের বেসিক স্যালারি কোনো একটা কাজে যখন আমরা যোগ দিই তার একটা মিনিমাম যেটা স্যালারি থাকে সেটাকে বলা হচ্ছে বেসিক স্যালারি। সেই মিনিমামটার ওপর বিভিন্ন হিসাব করে বিভিন্ন অ্যালাউন্স, বিভিন্ন ডিএ, তারপর হচ্ছে অন্যান্য কিছু বোনাস অ্যান্ড এগুলো সব হচ্ছে আমাদের হিসাব করে করা হয়। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের বেসিক স্যালারি। বেসিক স্যালারির পর নাম্বার 2 হচ্ছে আমাদের এরিয়ার স্যালারি। এরিয়ার স্যালারি মানে আমাদের জানতে হবে এরিয়ার স্যালারি হচ্ছে আমাদের যেটা কোনো স্যালারি বাকি পড়ে গেছে, আমরা যেই বছর হিসাব করছি স্যালারিটা সেই বছর না পেয়ে তার পরের বছর মানে ভবিষ্যতে পাওয়ার যেই স্যালারিটা বাকি থেকে যায়। ধরো আমি 1 বছরের হিসাব তো অবশ্যই করতে হয়। ধরো আমরা 1 এপ্রিল থেকে 31 মার্চ 2020 অবধি, আমি 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2020 অবধি আমরা হিসাব করছি। তাহলে এই 12 মাসের মধ্যে যদি আমরা 1 মাস বা 2 মাস যদি স্যালারি না পেয়ে থাকি সেই স্যালারিটা কিন্তু এরিয়ার স্যালারি হিসাবে দেখানো হবে। আর একটা হচ্ছে 3 নম্বর অ্যাডভান্স স্যালারি। অ্যাডভান্স স্যালারি, অ্যাডভান্স স্যালারিটা কি, আমরা ধরো এই 12 মাস যখন হিসাব করছি 1 এপ্রিল তো 31 মার্চ, 1 এপ্রিল কত 2019 থেকে 31 মার্চ 2020, তাহলে আমরা যদি কোনো স্যালারি মানে 20 আফটার 31 মার্চের পরের স্যালারি যদি আমি ধরে নিচ্ছি যে এপ্রিল মে জুন 3 মাসের স্যালারি অ্যাডভান্স দিয়ে দেওয়া হলো, তাহলে মানে আগে থেকে দিয়ে দেওয়া হলো, যেটা তুমি এখনও সময়টা আসেনি তার পূর্বে পেয়ে গেছো, সেটাকে বলা হচ্ছে অ্যাডভান্স স্যালারি। আর লাস্ট হচ্ছে আরও দুটো আছে, আচ্ছা বোনাস। বোনাসটা হচ্ছে মেন স্যালারির অন্তর্গত, ঠিক আছে। বোনাস হচ্ছে বিভিন্ন বোনাস হতে পারে, যেরকম কি পুজো পারপাস, কোনো ওকেশন পারপাস যখন এক্সট্রা পে করে মালিক কর্মচারীকে সেটাকে বলা হচ্ছে বোনাস। এরপরে হচ্ছে আমাদের 5 নম্বর হচ্ছে আমাদের কমিশন। কমিশনটা কি, কোনো একটা কাজ যদি তুমি স্পেশালভাবে মানে তোমার পরিশ্রম বাদ দিয়ে মানে তোমার যেইটুকুনি কাজ করার কথা তার এক্সট্রা যদি কাজ করো, তখন কি হচ্ছে মালিক বলে দেয় যে এই কাজ করার জন্য তুমি এত% কমিশন পাবে। তোমার মাধ্যমে যদি কোনো সেল হয় তাহলে তুমি এত% কমিশন পাবে। তোমার যদি কোনো মানে ট্রানজ্যাকশান করিয়ে দাও, মানে তুমি কোনো যদি কনসাইনমেন্ট বা কোনো কিছু আদান প্রদান ঘটিয়ে দাও, তার জন্য তোমাকে একটা সার্টেন পার্সেন্টেজ দেওয়া হবে, সেই পার্সেন্টেজ বা সেটাকে বলা হচ্ছে কমিশন। তাহলে আমরা ফার্স্ট পার্ট শিখলাম স্যালারির কম্পোনেন্টস অফ স্যালারি বা পার্ট অফ স্যালারি। প্রথম পার্ট পেলাম কি বেসিক স্যালারি, এরিয়ার স্যালারি, অ্যাডভান্স স্যালারি, বোনাস, আর 5th হচ্ছে কমিশন। এগুলো অবশ্যই লিখে নেবে। আমি সেকেন্ড পার্ট লিখছি, ফার্স্ট পার্টটা আমি মুছে দিচ্ছি। সেকেন্ড পার্টে আমাদের কি আছে দেখো। সেকেন্ড পার্ট যেটা আমরা জানছি সেটা হচ্ছে অ্যালাউন্সেস। সেকেন্ড পার্টে অ্যালাউন্সেস, ঠিক আছে। অ্যালাউন্সেসের মধ্যে আমরা কি পাচ্ছি, অ্যালাউন্সেসের মাধ্যমে মানে অ্যালাউন্সেস এটা হচ্ছে এক্সট্রা ফেসিলিটি বা সুবিধা, যেটা হচ্ছে টাকার মূল্যে দেওয়া হচ্ছে। ফার্স্ট আমরা যেটা পাচ্ছি ডিয়ারনেস অ্যালাউন্স, এটা কিন্তু অ্যালাউন্সের। আমি ফার্স্ট পার্ট মুছে দিচ্ছি কারণ ফার্স্ট পার্ট আমাদের হয়ে গেল। অ্যালাউন্সেসের মধ্যে কি পাচ্ছি, ডিয়ারনেস অ্যালাউন্স,
ডিয়ারনেস অ্যালাউন্স, এটাকে সংক্ষেপে বলা হয়, খেয়াল করবে, ডিএ। এটা বেসিকের ওপর, বেসিক যে স্যালারি আমি আগে করলাম, বেসিক স্যালারির ওপর সার্টেন পার্সেন্টেজ দেওয়া হয়, সেটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। 2 নম্বর, এটার বাংলা মানে হচ্ছে মহার্ঘ ভাতা। 2 নম্বর হচ্ছে আমাদের হাউস রেন্ট অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স। এই পয়েন্টগুলো লিখবে কিন্তু। হাউস রেন্ট অ্যালাউন্স সংক্ষেপে লেখা হয় HRA। সংক্ষেপগুলো ইউজ করছে কারণ আমরা যখন স্যালারি করব তখন আমাদের স্যালারির প্রবলেম করব, তখন কিন্তু আমাদের লাগবে। তাহলে সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে আমাদের হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স মানে হচ্ছে কর্মচারী যখন কোনো বাড়ি ভাড়া নিয়ে থাকে তার জন্য মানে মালিক পক্ষ থেকে কিছু অর্থ দেওয়া হয় তার বাড়ি ভাড়া হিসাবে, তাহলে সেটাকে বলা হচ্ছে, সেও ক্যালকুলেশন আছে। যখন আমরা প্রবলেম সলভ করব হাউস রেন্ট অ্যালাউন্সের কীভাবে ট্রিটমেন্ট করতে হয়, ঠিক আছে, সেটা আমরা জানবো আজকে। শুধু জানো সেকেন্ড পার্টে কি কি আছে, হাউস রেন্ট অ্যালাউন্স। 3rd নম্বর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্সটা কি, ঠিক আছে, এটা সংক্ষেপ ইউজ করতে পারো, মেডিকেল অ্যালাউন্স। তাহলে মেডিকেল অ্যালাউন্সটা কি, চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। লিখবে অবশ্যই তোমরা এই পয়েন্টগুলো। চিকিৎসা ভাতা কি, মানে কর্মচারী যখন কোনো প্রতিষ্ঠানে তো নিয়োগ রয়েছে, তার সে অসুস্থ হতে পারে, তার বাবা মা অসুস্থ হতে পারে, তার ছেলে মেয়ে অসুস্থ হতে পারে, সেই সব কারণে যদি যে অর্থ পায় চিকিৎসা পারপাস, সেটাকে বলা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। তারপর হচ্ছে 4 নম্বর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সটা কি, এটা শর্ট, এটাকে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এটা ব্র্যাকেট হবে না, এটা হচ্ছে সংক্ষেপটা হবে CEA, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। ঠিক আছে, দেখো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কি না, কর্মচারী যখন কাজ করছে কোনো অর্গানাইজেশনে, তখন তার যদি কোনো ছেলে মেয়ে থাকে, সেই ছেলে মেয়ের পড়ার খরচা বাবদ কোম্পানি কিছু অর্থ বা সংস্থাটি কিছু অর্থ প্রদান করে পড়াশোনার পারপাসে, এরও হিসাব আছে, এর হিসাব করতে হয়। যখন আমরা প্রবলেম করব তখন চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কীভাবে ট্যাক্সেবল পোর্শন আর ট্যাক্সেবল নয় সেটা আমরা হিসাব করব। ঠিক আছে, এটা হচ্ছে বলে রাখি যে দুজন মানে একজন কর্মচারী যদি একাধিক ছেলে মেয়ে থাকে তাহলে কী হবে, সে ম্যাক্সিমাম 2টো ছেলে মেয়ের প্রতি সে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হিসাবে হবে, ট্যাক্সেবল কি ট্যাক্সেবল নয়। ঠিক আছে, আর এরপরে হচ্ছে আমরা ফিফথ যেটা পাবো সেটা হচ্ছে হোস্টেল অ্যালাউন্স। হোস্টেল অ্যালাউন্স, হোস্টেল অ্যালাউন্সটা কি, যখন কোনো কর্মচারীর ছেলে মেয়ে যদি কোনো হোস্টেলে থেকে পড়াশোনা করে তার জন্য মালিক পক্ষ থেকে যে মানে নিয়োগকর্তা কর্তৃক কিছু অর্থ প্রদান করা হয় হোস্টেল পারপাসের জন্য, সেটাকে বলা হচ্ছে হোস্টেল অ্যালাউন্স। এরপরে হচ্ছে সিক্সথ ট্রান্সপোর্ট অ্যালাউন্স। ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা কি না, টিএ, যেটা সংক্ষেপে হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স বা ট্রান্সপোর্ট অ্যালাউন্স যাই বলো। আচ্ছা, ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা হচ্ছে কর্মচারীর তার বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য যে অর্থ দেওয়া হয়, ঠিক আছে, বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি যাতায়াতের জন্য যে অর্থ প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স। এটাও ট্যাক্সেবল কি ট্যাক্সেবল না আমরা যখন প্রবলেম করব দেখাবো। তাহলে আমরা কটা শিখলাম, ছটা শেখার আরও আছে, আমি 6টা আরেকবার রিপিট করে 7-8-এ চলে যাচ্ছি। ঠিক আছে, আমি এটা মুছে দেবো। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যালাউন্সেসের মধ্যে দেখো ডিয়ারনেস অ্যালাউন্স সংক্ষেপে ডিএ, সেকেন্ড হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স সংক্ষেপে HRA, মেডিকেল অ্যালাউন্স সংক্ষেপে MA, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স সংক্ষেপে CEA,
হোস্টেল অ্যালাউন্স এইচ এ লিখতে পারো। আমরা নিজের সুবিধার্থে লিখছি, অনেক সময় প্রশ্নে শর্ট ফর্ম লেখা থাকে, ঠিক আছে, বেশি লেখা থাকে এইচআরএ আর ডিএ, ঠিক আছে, বাকিগুলো মোটামুটি ফুল ফর্মই লেখা থাকে। হোস্টেল অ্যালাউন্স হলো এইচএ আর ট্রান্সপোর্ট অ্যালাউন্স হলো টিএ। এবার আমরা 7 নম্বরে চলে যাচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। 7 নম্বরে আমরা যে পাচ্ছি যেটা সেটা হচ্ছে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স। এটার বাংলা মানে হচ্ছে নগর ক্ষতিপূরণ ভাতা, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, সিসিএ। শর্ট ফর্ম আমি ইউজ করে নিচ্ছি সিসিএ, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স। সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স মানে ধরো বিভিন্ন শহরে থাকার বিভিন্ন রকম খরচ রয়েছে। আমাদের কলকাতা হচ্ছে মোটামুটি হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে সস্তা জায়গা, কিন্তু তুমি যদি দিল্লিতে বসবাস করো তার কিন্তু খরচা আলাদা, মানে বেশি খরচা। মুম্বাইতে যদি বসবাস করো আরও বেশি খরচা, আর ব্যাঙ্গালোরেও খরচা, বা চেন্নাই যাই বলো না কেন। তাহলে হচ্ছে আমাদের এখানে যদি অ্যাজ পার এক্সাম্পল যে কলকাতায় যদি আমি মিনিমাম 3 টাকা থেকে 5 টাকার মধ্যে আমি চা খেতে পারি, চা, ঠিক আছে, পানীয়। কিন্তু আমরা যদি সেটা বোম্বে দিল্লিতে যাই এবং সেখানে কিন্তু 5 টাকার কোনো চা নেই, মিনিমাম 10-10-এর ওপরে 20-30, ঠিক আছে। সেই জন্যে কী হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এবং এই কলকাতার ভাড়া, ঘর ভাড়া অনেক কম এবং জিনিসপত্রের দাম অনেক কম, কিন্তু অন্যান্য শহরে হচ্ছে বেশি, ঠিক আছে, মানে থাকা খাওয়ার খরচ বেশি হয়। তার জন্য কী হয়, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স মানে নগর ক্ষতিপূরণ ভাতা, মানে সেই হিসাবে ওই সব জায়গার যেখানে হচ্ছে থাকা খাওয়ার খরচ বেশি সেই সব জায়গার স্যালারি বেশি আমাদের কলকাতার তুলনায়। সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স। তারপরে হচ্ছে লাস্ট 8 নম্বর পয়েন্টে আমরা কি পাচ্ছি না, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এটা হচ্ছে আমোদ প্রমোদমূলক অ্যালাউন্স দিয়ে থাকে সেটাকে কোনো প্রতিষ্ঠান, কারণ কাজের একঘেয়েমি কাটানোর জন্য, কর্মচারীদের একঘেয়েমি কাটানোর জন্য কী হয়, বিভিন্ন প্রণোদন মানে আমোদ প্রমোদের জন্য কিছু অর্থ প্রদান করে, সেটাকে বলা হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। সেটা হচ্ছে ঘোরার জন্য, ঠিক আছে, বা বিভিন্ন উৎসব পালন করার জন্য, সেটাকে বলা হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। তাহলে আমরা এই 8টা পয়েন্ট পেলাম। এরপরে হচ্ছে সেকেন্ড পার্ট হয়ে গেল, এরপরে হচ্ছে থার্ড পার্ট। থার্ড পার্টে আমরা কি পাচ্ছি দেখে নিই। থার্ড পার্টে হচ্ছে আমরা পাচ্ছি পারকুইজিটস। পারকুইজিটস, ঠিক আছে, আমি ব্ল্যাক কালারে লিখি তাহলে ভালো হবে। থার্ড পার্ট হচ্ছে, আমি থার্ড পার্টটা এদিকে টেনে নিচ্ছি, পারকুইজিটস, ঠিক আছে। পারকুইজিটস মানে পারকুইজিটস সেটা হচ্ছে বেতন পূরক বলা যেতে পারে, ঠিক আছে। বেতন পূরক কেন না, এটা আমরা অর্থ হিসাবে পাচ্ছি না, মানিটারি ট্রানজ্যাকশান হচ্ছে না এখানে, কিন্তু মানে অন্যান্য সুযোগ সুবিধা যখন মালিক কর্তৃপক্ষ কর্মচারীকে দিয়ে থাকে, ঠিক আছে। আমি তার আগে বলে রাখি এই টার্মটা ইউজ করা হয়নি এমপ্লয়ার, আমরা এখানে পাবো হচ্ছে এমপ্লয়ার আর এমপ্লয়ি মানে নিয়োগকর্তা এবং কর্মচারী। এমপ্লয়ার মানে হচ্ছে নিয়োগকর্তা আর এমপ্লয়ি মানে হচ্ছে কর্মচারী। তাহলে কর্মচারীকে যখন অন্যান্য সুযোগ সুবিধা অর্থের পরিবর্তে দিয়ে থাকে সেটাকে বলা হচ্ছে পারকুইজিটস। যেমন হচ্ছে আমি বললাম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে, মানে কর্মচারীকে তার থাকার জন্য কোয়ার্টার দিয়ে দিয়েছে, ঠিক আছে, বাড়ি দিয়ে দিয়েছে, সেখানে ফার্নিচার থাকতেও পারে না থাকতেও পারে, সেটা হচ্ছে পারকুইজিটস। মালিক কি করেছে, মালিক কর্মচারীকে তার বাড়ির যে কাজের লোকের মাইনে দিয়ে কাজের লোক রেখে দিয়েছে
এটাও পারকুইজিটস, ঠিক আছে। তারপর মালিক কি করছে, গাড়ি দিয়ে দিয়েছে কর্মচারীর যাতায়াতের সুবিধার জন্য, তাহলে এটাও হচ্ছে পারকুইজিটস, ঠিক আছে। আর কি দিচ্ছে মালিক, তার অন্যান্য সুযোগ সুবিধা, তার স্কুলে মানে প্রতিষ্ঠানের স্কুল আছে, ঠিক আছে, বিদ্যালয় আছে, বিদ্যালয়ে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছে, এটাও কিন্তু পারকুইজিটস, ঠিক আছে। আর কি করছে পারকুইজিটসের, আমি কয়েকটা উদাহরণ তোমাদের তুলে দিচ্ছি। নিয়োগকর্তা প্রদত্ত মোটর গাড়ির সুবিধা, যেটা বললাম গাড়ি দিয়ে দিয়েছে যাতায়াতের। গৃহভৃত্যের সুবিধা, বাড়িতে চাকরের ব্যবস্থা করে দিয়েছে, তার মাইনে দিচ্ছে। সন্তানের শিক্ষার সুবিধা, মানে সন্তানদের শিক্ষা স্কুল কলেজের পড়ার ব্যবস্থা করে দিয়েছে ফ্রি অফ কস্ট। তারপর হচ্ছে গ্যাস, বিদ্যুৎ ও জলের ব্যবস্থা, ফ্রিতে গ্যাস সার্ভিস দিচ্ছে, মানে যেটা আমরা রান্নার গ্যাস বলি, ঠিক আছে। তারপর হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি এবং জলের ব্যবস্থা করে দিয়েছে, সেগুলো হচ্ছে। আর চিকিৎসার সুবিধা, তোমাকে কোনো টাকা পে করতে হচ্ছে না, মেডিকেল অ্যালাউন্সে কিন্তু টাকা দিচ্ছিল মালিক, আর এখানে কি হচ্ছে মালিকের হসপিটালে কি বা অন্যান্য কোনো হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, তোমাকে সেই নিয়ে মানে কর্মচারীকে সেই নিয়ে টাকা পয়সা লেনদেন করতে হচ্ছে না, এগুলো হচ্ছে আমাদের। আর কি হচ্ছে টেলিফোন বিল যদি মালিক মিটিয়ে দেয়, সেটাও হচ্ছে কিন্তু আমাদের পারকুইজিটস। তাহলে আমরা পারকুইজিটসের মধ্যে অনেকগুলো পেলাম, বিভিন্ন সুবিধা অর্থের পরিবর্তে মালিক যখন দিয়ে থাকে সেগুলোকে বলা হচ্ছে আমাদের পারকুইজিটস। আরেকবার পারকুইজিটস বলছি, মালিক ঘর দিয়ে দিয়েছে, মানে বাড়ি দিয়ে দিয়েছে থাকার জন্য, সেটা হচ্ছে পারকুইজিটস। মালিক বাড়িতে কর্মচারী নিয়োগ করে দিয়েছে, তার মাইনে মালিক দিচ্ছে, সেটাও পারকুইজিটস। মালিক গ্যাসের ব্যবস্থা করে দিয়েছে রান্নার জন্য, বা আমি কথা বলছি কেবল লাইন দিয়ে দিয়েছে দেখার জন্য, টিভি দেখার জন্য। তারপর হচ্ছে জলের ব্যবস্থা করে দিয়েছে, ইলেকট্রিসিটি ফ্রিতে দিচ্ছে, এগুলো সবই কিন্তু পারকুইজিটস হিসাবে ট্যাক্স আমরা ক্যালকুলেট করব। আর কি হচ্ছে, আর মোটর গাড়ির সুবিধা দিয়ে দিয়েছে, গাড়ি তোমাকে অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস বা অন্যান্য কাজের জন্য তোমাকে ব্যবহার করতে দিয়ে দিয়েছে, সেটা কিন্তু পারকুইজিটস, ঠিক আছে। আর কি করছে, তার স্কুল কলেজের ছেলেমেয়েদের চিকিৎসার, স্কুল কলেজের ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করছে, সেটা হচ্ছে পারকুইজিটস। তারপর হচ্ছে চিকিৎসার জন্য সুবিধা প্রদান করছে, সেটা হচ্ছে পারকুইজিটস। তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে স্যালারির কম্পোনেন্টস বা পার্ট অফ স্যালারি, ঠিক আছে। পার্ট অফ স্যালারির মধ্যে আমরা তিনটে পার্ট পাচ্ছি, যখন আমরা প্রবলেম করব দেখবো স্টেপগুলো স্টেপ আসবে। ফার্স্ট পার্ট হচ্ছে মেন স্যালারি, ঠিক আছে, মূল স্যালারির অংশগুলো আমরা দেখেছি। সেকেন্ড পার্ট অল অ্যালাউন্সেস দেখেছি। আর থার্ড পার্ট হচ্ছে আমরা দেখলাম পারকুইজিটস, ঠিক আছে। তোমরা অবশ্যই আশা করি বেশি মানে স্যালারির মেন যেটা শুরু আমরা সেটা আজকের ক্লাসে আলোচনা করলাম, আমি আলোচনা করলাম, এবং আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে। এর পরবর্তী ক্লাসে আমরা যে অ্যালাউন্সেসগুলো আমরা দেখলাম, ঠিক আছে, সেইগুলো আমরা অ্যালাউন্সেসের ধারা অনুযায়ী আমরা কিভাবে ট্যাক্স নির্ধারণ করা হয়, ঠিক আছে, কতটা ট্যাক্সেবল কতটা ট্যাক্সেবল নয়, মানে কতটা করযোগ্য কতটা করযোগ্য নয়, সেসব বিষয়ে আমি পার্ট বাই পার্ট ছোট ছোট আলোচনা করব। তারপর আমি মেন বড় একটা প্রবলেমে চলে যাব, ঠিক আছে। যেমন ছোট প্রবলেম কি আমি উদাহরণ নিচ্ছি, হাউস অ্যান্ড অ্যালাউন্স ক্যালকুলেশন, ঠিক আছে, চিলড্রেন এডুকেশন ক্যালকুলেশন, এগুলো আমরা ছোট ছোট পার্ট বাই পার্ট শিখব, তারপর মেন প্রবলেমে চলে যাব, ঠিক আছে। আজকে এইটুকুনি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থেকো।